সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন দুজন, সবাই পরিচয় করিয়ে দিয়েছি আগেই, তারপরেও একবার দিচ্ছি। গোলাম গাউস আমাদের সঙ্গে আছেন, কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ফুটবল ফেডারেশনের। আমাদের সঙ্গে আছেন জাকির হোসেন, তিনি প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান পেশাদার ফুটবল লীগ কমিটি, দুজনেই নির্বাহী কমিটির সদস্য ফুটবল ফেডারেশনের। আমরা কথা বলবো দুজনের সঙ্গে বাংলাদেশ হংকং ম্যাচের প্রস্তুতি নিয়ে। কালকে এই ম্যাচ রাত 8টায় এবং এই ম্যাচের যত আয়োজন তা কিন্তু এই কম্পিটিশন কমিটির অধীনে এবং প্রকিউরমেন্ট কমিটির অধীনেই কিন্তু হয়ে থাকে। দুই কমিটির চেয়ারম্যান আমাদের সঙ্গে আছেন, আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই গোলাম গাউসের কাছে জানতে চাই যে আর একদিনের একটু বেশি সময় পরেই খেলা, সব প্রস্তুত কিনা, মানে কোনো জায়গায় কোনো ঘাটতি আছে কিনা আপনার কি মনে হয়? আলহামদুলিল্লাহ কোথাও কোনো ঘাটতি নাই, আমরা সব প্রস্তুতি নিয়ে রাখছি। মাঠ এবং গ্যালারি, ভিআইপি সবগুলো প্রস্তুত। আগামীকালকে রাত্র 9টার জন্য সব অপেক্ষা। 9টা আগামীকালকে 9টার 8টায় শুরু হবে যে খেলা, 8টার জন্য, সেটার জন্য সব প্রস্তুত আপনারা। আরেকটা জাস্ট জানতে চাই যে সিঙ্গাপুর ম্যাচ করার একটা অভিজ্ঞতা আপনাদের এই কমিটির আছে, এবার হংকং ম্যাচ করবেন, ওই ম্যাচের শিক্ষা থেকে এখানে কোনো চেঞ্জ কি এসেছে? হ্যাঁ, অনেক চেঞ্জ আছে, অনেক চেঞ্জ। আমরা সেই চেঞ্জগুলো জানবো। তার আগে জাকির ভাইয়ের কাছ থেকেও জানতে চাই যে জাকির ভাই, আপনি সরাসরি না হলেও এই ম্যাচ আয়োজনে আপনার ভূমিকা আসলে অনেক গুরুত্বপূর্ণ আপনার কমিটির। সেই জায়গায় আপনি কি মনে করেন যে কতটা প্রস্তুত ফুটবল ফেডারেশন? ধন্যবাদ আপনাকে। আসলে বিগত দিনে আমরা এই ধরনের ম্যাচ দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু আবার এই প্রক্রিয়ায় আমাদের অভ্যস্ত ছিলাম না। আমরা গত সিঙ্গাপুরে একটা ম্যাচ হয়েছে, আপনারা জানেন যে আমরা গত 1 বছর আমাদের কমিটি আসছে, আসার সঙ্গে সঙ্গে আমাদের সিঙ্গাপুর এএফসি কাপ খেলা। সে সিঙ্গাপুর যখন আসছে তখন আপনি দেখেছেন যে সারা বাংলাদেশ এবং সারা উপজেলা থেকে শুরু করে খেলার যে একটা ফ্লো উঠে গেছে, ওইটির ধারাবাহিকতায় আমরা আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে যে সিঙ্গাপুরে ম্যাচ হয়েছে, ভুল ত্রুটি কিছু হয়েছে। দর্শক, আমাদের মূল টার্গেট হচ্ছে দর্শকরা যাতে সুষ্ঠুভাবে সুন্দর একটা পরিবেশে খেলা দেখতে পারে। আমাদের মূল টার্গেটটা ফুটবল ফেডারেশন ওইটাই। আমাদের বর্তমান প্রেসিডেন্ট তাবিদ দেওয়ালের নেতৃত্বে আমরা যে সিঙ্গাপুরের মাঠে সিঙ্গাপুরের সাথে খেলার সাথে যে সিস্টেমিক ওয়েতে আমরা দেখিয়েছি, অনলাইনে টিকিট, তারপর ভেন্ডার, তারপর গ্যালারিতে পানি, বিপুল দর্শক আপনারা দেখেছেন। সেটা আসলে ট্যাকেল করা একটা মুশকিল ছিল, কিন্তু যেটা আমাদের সিঙ্গাপুর ম্যাচে আমরা যে ভুলটা করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, দর্শকরা হয়তো অনেকে সন্তুষ্ট হতে পারেনি, আমরাও সন্তুষ্ট হতে পারিনি, কিছুটা মিস্টেক ছিল আমাদের। আশা করি আমাদের এই ম্যাচে ওই ধরনের কোনো ভুল ত্রুটি থাকবে না। যে ভুল ত্রুটিগুলো থেকেছিল গত সিঙ্গাপুর ম্যাচে আমরা এবার শুধরানোর চেষ্টা করব, এবং আমরা সুন্দর একটা পরিবেশে প্রতিটা সেক্টরে খাবার, পানি, তারপর আইসক্রিম খাবে আইসক্রিম, প্রতিটা সেক্টরে আমরা সুন্দর চিপস দর্শকদের জন্য ব্যবস্থা রেখেছি। এবং ভিআইপি যারা আছেন, ভিভিআইপি যারা আছেন, প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা করে আমরা অর্গানাইজ করেছি। আশা করি গাউস ভাই এবং তাজুয়ার ভাই খুবই কষ্ট করেছেন আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে। প্রেসিডেন্ট সারাদিনই এটা নিয়ে ব্যস্ত। আগামী দিনে আমি মনে করি যে 8টার সময় আমরা সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে খেলা উপভোগ করতে পারবো এবং উপহার দিব খেলা, এবং আমরা জিতার একটা আশা করতেছি ইনশাআল্লাহ। অবশ্যই সব শেষ কথা হলো বাংলাদেশ যদি ভালো খেলে সেটা আসলে অবশ্যই ভালো হবে। গাউস ভাইকে জানতে চাই যে মাঠে দর্শকদের ডিমান্ড আপনার কাছে কি মনে হচ্ছে? সিঙ্গাপুর ম্যাচে কি একটু বেশি ছিল নাকি এবার বেশি? মানে যদি দর্শকদের সাড়ার কথা বলি, আগ্রহের কথা বলি, সেই ডিমান্ড কিন্তু সিঙ্গাপুরে যা ছিল এই হংকং ম্যাচেই তাই আছে, কারণ সিট লিমিটেড আমরা তো দিতে পারি নাই। আচ্ছা, পর্যাপ্ত টিকিট তো দিতে পারি না। টোটাল ভিআইপি সব 22,500 এরকম টিকিট। এর ব্যতীত 1 লাখ আরও অপেক্ষায় ছিল, 1 লাখ টিকিট নেওয়ার জন্য অনলাইনে অপেক্ষা করতেছিল যে কখন টিকিট ছাড়বে। আচ্ছা, যদি আমরা পারতাম, যদি আমাদের পর্যাপ্ত টিকিট থাকতো, আমরা বেশি খুশি হইতাম যদি দর্শক আরও মাঠে আসতে পারে। গতবার তো আমরা দেখেছিলাম একটা ফ্যান জোন করা হয়েছিল, বড় স্ক্রিনে খেলা দেখানোর সুযোগ ছিল, এবার কি সেই জায়গাগুলো কি আসলে কিছু করা হচ্ছে? আমরা 8টা বিভাগে আমরা ফ্যান জোন বা টিভি স্ক্রিনে করার চেষ্টা করতেছি, হয়তো টিএসসিতে একটা হবে। এগুলো আর স্টেডিয়ামের আশেপাশে আমরা কোনো ফ্যান জোন রাখতেছি না। আচ্ছা, মানে দর্শক কন্ট্রোল করার জন্য কিংবা সিস্টেমের জন্য সেটা করছে না। আর কি পরিবর্তন আসছে? আপনি বলছিলেন যে অনেক কিছু শিক্ষা নিয়েছেন আপনার সেই সিঙ্গাপুর ম্যাচ থেকে। এবার নিরাপত্তার দায়িত্বে টোটাল আমাদের সেনাবাহিনী ওনারা থাকবেন, ওনারা আশ্বস্ত করছেন বা থাকবেন যে আমরা টোটালি নিরাপত্তার দায়িত্বে থাকবো। তারা একটা মনিটরিং একটা রুমে বসে সবগুলো পুলিশ, আনসার, বিডিপি
সবাই একসাথে বসে ওইটার নিরাপত্তার জন্য কাজ করবে, প্রতিটা গেট, প্রতিটা জোন ওয়াইজ। আচ্ছা, মানে এই নিরাপত্তাটা একটা বড় চেঞ্জ গত জায়গাটায়। লাস্ট ম্যাচে কিন্তু আমাদের কিছু সমস্যা হয়েছে, প্লেয়ার বাস বা কোচের কিছু সমস্যা, এর জন্য আমরা এবার ওই ঝুঁকিগুলো নিতে চাচ্ছেন না। আচ্ছা, এবং জাকির ভাই যেটা বলছিল সেই জায়গাটা দর্শকদের ভেতরে স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে আমরা একটা নিউজ করেছিলাম যে পানির ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল, যে পানির অতি মূল্য ছিল গতবার সিঙ্গাপুর ম্যাচে। এইবার আপনারা বিনা পয়সায় পানি দেওয়ার একটা চিন্তা করছেন শুনেছি। এবার আমরা দর্শকদের বিনা পয়সা পানি দেওয়ার জন্য পানি দিব। আর প্রতিটা লেনে, প্রতিটা গ্যালারি জোনে পানি জার থাকবে, গ্লাস থাকবে, গ্লাস দিয়ে নিরাপদে তারা পানি নিয়ে খেতে পারবে। আচ্ছা, ওয়ান টাইম গ্লাস দিয়ে তারা নিরাপদে পানি খেতে পারবে। জাকির ভাই আর কিছু যোগ করতে চান কিনা, যে পরিবর্তনগুলো আসলে আমাদের আসলে গত সিঙ্গাপুর ম্যাচের সাথে আপনি দেখেছেন, যে আমরাও দেখেছি যে দর্শকদের আসলে কষ্ট হয়েছে। এই জন্য আমরা খুব দুঃখিত যে আমরা প্রথম এরকম হাইপ তোলার পরে এরকম একটা ম্যাচ দর্শকদের অনেক 2-3 ঘন্টা আগে গেট বন্ধ হয়েছে। এটা দর্শকদের একটা জন্য খুব কষ্টকর ব্যাপার, বিশেষ করে পানি না থাকায়। তা পানিটা সম্পর্কে গতবার যে ধরনের ত্রুটি হয়েছে, আশা করি এবার থাকবে না। এবার আমরা প্রত্যেকে পানি পাবে এবং ফ্রি কস্ট। আচ্ছা, ফ্রি কস্ট পানি পাবে। ভিতরে ফাস্টফুডের কিছু চিপস, তারপর অন্য অন্য আইটেমও আমরা চেষ্টা করতেছি রাখার জন্য, এবং আইসক্রিম যে পয়সা দিয়ে পেমেন্ট করে খাবে। সেটা কি অতিমূল্য হবে নাকি? না, অতিমূল্য হবে না। এটা আমরা আমাদের সাথে আলাপ করে যারা ভেন্ডার যারা দিবে, তাদের আমাদের সাথে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান তাজুর ভাইয়ের সাথে কথা বলে এটা দাম সিলেক্ট করেছে। প্রতিটা জিনিসেরই যে আপনারা হয়তো গত তারিখ দেখেছেন যে একটা পানি 200 টাকা 600 টাকা বিক্রি হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটু আমি এই সম্পর্কে একটু বলি, এটা আসলে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হয়নি। এটা আসলে গত খেলায় পানি দেওয়ার কোনো আমাদের সুযোগ ছিল না। এত দর্শক আমাদের প্রথমবার, কিন্তু কিছু কিছু দর্শক হয়তো ধরেন আপনি একটা পানি কিনেছেন, 4টে পানি নিয়ে ঢুকে গেছেন, সেটা আবার বিক্রি করেছে। এটা কিন্তু আমাদের আউট অফ কন্ট্রোল, বিএফএ এর আন্ডারে ছিল না, আমাদের কোনো ভ্যান্ডারের আওতাও ছিল না। এবার আমরা পানিটাকে ফ্রি করে দিয়েছি, যাতে দর্শকরা অন্তত 2-3 ঘন্টা যারা থাকবেন যেন সুন্দরভাবে পানি খেতে পারেন, ফাস্টফুড খেতে পারেন। আর তারপর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, কালকে আগামী দিন হয়তো আমাদের সিঙ্গাপুর ম্যাচের সঙ্গে যে গরম ছিল, সেই গরমটা থাকবে না, এত গরম থাকবে না, দর্শকরা তো কষ্ট পাবেন না। তো মোটামুটি কথা, আমাদের গতবার যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেইগুলোর সামনে নিয়ে আমাদের চ্যালেঞ্জ নিয়ে আমরা এগোচ্ছি, এবং আমরা সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করে বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তারপর নিরাপত্তা ব্যাপারে যেটা বলেছেন, নিরাপত্তায় ফুললি এবার আমাদের সহযোগিতা সবসময় করে থাকেন সেনাবাহিনী, সবসময় সার্বিক সহযোগিতা করে থাকেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, এবং তাদের এমনভাবে নিরাপত্তা দিচ্ছে প্রতিটা গেট, এবং আমাদের ভিভিআইপি যারা আছেন এবার তারাই কন্ট্রোল করবেন, এবং তাদের সহযোগিতা করছেন, তাদেরও আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। আর সবকিছু মিলে আমাদের কালকে একটা ভালো প্রস্তুতিটা আপনি ভালো মনে করছেন। গাউস ভাইয়ের কথা জানতে চাই যে গাউস ভাই, এই পুরো আয়োজন মানে একই সাথে তো আমরা দেখলাম যে ভারত ম্যাচের জন্য যা যা চুক্তি হয়েছে সবগুলো ভারত ম্যাচকে সঙ্গে রেখেও করা হয়েছে, যেটা নভেম্বরে হওয়ার কথা। এই দুটো ম্যাচ কিংবা সিঙ্গাপুরের ম্যাচ ফুটবল ফেডারেশনের জন্য আসলে লাভজনক কিনা বাণিজ্যিক দিক থেকে যদি আমি জিজ্ঞেস করি? অবশ্যই ফুটবল ফেডারেশনের জন্য লাভজনক। আমরা চাচ্ছি যাতে ফুটবল ফেডারেশন বেনিফিট হয়, আর যতগুলো যেই ব্যান্ডারগুলোকে আমরা কিন্তু এই ম্যাচে হংকং ম্যাচের জন্য তাদের রেকর্ডিং করছি, নিয়োগ দিছি। যদি আবার ওনারা ভালো করে দেন আমরা ইন্ডিয়া ম্যাচে তাদেরই নিয়ে এই কাজ করব। আচ্ছা, কিন্তু ওই ব্র্যান্ডিং কিংবা মার্কেটিং যেসব ব্র্যান্ডগুলোকে দিয়েছেন সেগুলোকে দুটো ম্যাচের জন্যই দিয়েছেন, আমরা দেখেছি যে ব্র্যান্ডিং মার্কেটিং ওইগুলো দিয়েছি, কিন্তু এটা আবার অপশন রাখছি আমরা। আচ্ছা, যদি না করতে পারেন তাহলে কিন্তু আমরা ওই চুক্তি ক্যান্সেল করে দেব। আচ্ছা, মানে আপনার যদি স্মুথলি বা দর্শক যেই সুবিধাটা দেওয়ার কথা ওইটা যদি না পায় তাহলে আমরা চুক্তিটা বাতিল করব। জি জাকির ভাই, আমি গাউস ভাই সূত্র ধরে একটু বলি যে আসলে আমরা দুটো ম্যাচের জন্য নিয়েছি। আপনি বিগত দিনে দেখেছেন যে আমরা যে ভ্যান্ডাররা আমাদের কাছে আসছেন, আমাদের ভ্যান্ডারদেরকে দিতে হতো, কিন্তু আমরা কিন্তু এই দুটো ম্যাচে আমাদের মাথায় এসেছে, বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই তাবিদ ভাইকে, যে তার মাথা থেকে আসলে এইটাই এসেছে, আমরা ভ্যান্ডারকে কিছু দেব না, তারা আমাদের দিবে। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সেক্ষেত্রে আমরা গত ম্যাচে আমরা অফার করেছি যে আপনারা এই আমাদের করে দেবেন, আপনারা স্পন্সর আনবেন, আপনারা সব পার্ট সব কিছু করবেন, আমাদের আপনি কী ফুটবল ফেডারেশনকে কী বেনিফিট দেবেন। তারা কিন্তু সেটা করেছে,
জি। এবার আমি মনে করি এবার তার 3 গুণ 2 ম্যাচে, 3 গুণ 2 ম্যাচে 3 গুণ 2 ম্যাচে। এখন গাউস ভাই যেটা বলেছে যে আমাদের যদি কোনো ত্রুটি হয়, আমরা যারা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টকে যারা দিয়েছি তাদের সাথে কিন্তু যারা চুক্তি করেছি যে যদি আমরা স্যাটিসফাইড না হই, আমরা সন্তুষ্ট না হই, আমাদের কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি থাকলে আমরা তাদের দিতেও পারি ভারতের সাথে ম্যাচে, আর নাও দিতে পারি। আমরা এইভাবে করেছি। আচ্ছা, আমরা দুটো চুক্তি একসঙ্গে করেছি, দুটো চুক্তি সমস্ত ওই চুক্তি শর্তে ওইটা রেখেছি যে যদি কোনো ভুল ত্রুটি হয় কিংবা আপনারা যদি গ্রেট মিস্টেক করেন তাহলে আমরা আপনাদের দিব না, আমরা অন্য আচ্ছা। ইভেন্ট ম্যানেজকে গাউস ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আমরা জানি যে ওই ম্যাচেও কত টাকা আয় হয়েছে সিঙ্গাপুরে, সেটা আমরা ঠিক ক্লিয়ার না। এই ম্যাচেও আসলে এক্সপেক্টেড কত সেটা শুনছিলাম যে আমরা 1 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, এরকমটা আমরা আমরা একটা রিপোর্টও করেছিলাম কয়েকদিন আগে, সেটা আমরা ধারণা করেছি। কিন্তু খরচ আসলে কত, আয় যেটাই হচ্ছে আগের ম্যাচে কত হয়েছে আপনি যদি আমাদের একটু বলেন, আর খরচ আসলে কত হচ্ছে, সেই জায়গায় আসলে লাভ কি আসলে থাকছে নাকি পুরো টাকাই আসলে চলে যাচ্ছে, এইটাও একটু জানার দর্শকদের জন্য একটু যদি বলেন। খরচের জায়গা তো অনেকগুলা, জি, অনেকগুলা। এটা খেলা শেষ, এই যে টিকিট বা আদার্স স্পন্সরের টাকা যতগুলোই টাকা আসবে, আর খরচ টোটাল হিসাব করে ওইটা মাইনাস করার পরে আমরা বলতে পারবো। এখনো তো ওইটার যায় নাই। কিন্তু টিকিট বিক্রির সব টাকা কি আপনারা পাচ্ছেন? মানে টিকিট আমরা শুনেছিলাম যে খুবই স্ট্রং বিএফএফ, যে কাউকে বিনামূল্যে টিকিট দেওয়া হবে না, কমপ্লিমেন্টারি দেওয়া হবে না, কিন্তু সেই জায়গায় কি আসলে পুরো টাকাটা কি উঠানো সম্ভব হচ্ছে? আশা রাখি কোটি টাকার উপরেই টিকিট বিক্রি হবে। শুধু টিকিট থেকে কোটি টাকার উপরে আমরা আশা করতেছি। আচ্ছা, তার মানে তো মানে এটা একটা বড়, বাংলাদেশের ফুটবলে তো এরকমটা খুব একটা হয়নি। আমরা 80-90 দশকে ফুটবল ঘরোয়া লিগ ছাড়া দেখতাম, তখন টিকিট সেল হয়েছে কিন্তু এরকম হয়নি। এই কোটি টাকার উপরে টিকিট সেল অনলাইনে, এটা তো আগে কখনো ছিল না, এবারই প্রথম হলো। আর আপনার টিকিট সেলের থেকে যেটা আমি মনে করি গাউস ভাই যেটা বললো, যে আমার মনে হয় যে আমাদের ভালো একটা অ্যামাউন্ট থাকবে, সব খরচ বাদ দিয়ে একটু ভালো হবে না। আমাদের তো খরচ তো আছে, অবশ্যই আছে। মানে ন্যাশনাল টিমের ক্যাম্প বাদ দিলে তো ক্যাম্পেই তো অনেক খরচ হলো, সেটা তো আমি ধরছি না। মানে আমি সেই ম্যাচ আয়োজনের যে খরচ সেটা বাদ দিয়েও অনেক টাকা থাকবে বলে আপনারা মনে করছেন? মনে করি। আচ্ছা, কারণ বিগত দিনে কিন্তু এরকম কখনো হয়নি টিকিট সেলে অনলাইন। আমি একজন নির্বাহী সদস্য, আমার একটা খাত আছে যে আমাকে যেহেতু অর্ডার করে আমাকে 2, 4, 5টা টিকিট আমার নিজেরই টিকিট কিনে নিতে হচ্ছে। আচ্ছা, দিস ইজ অর্ডার বাই প্রেসিডেন্ট তাবিদ ভাই, দিস ইজ গুড সিস্টেম। আমার নিজেরও কিনে নিতে হচ্ছে। আমার যদি কোনো গেস্টকে টিকিট দিতে হয় আমার কিনে নিতে দিতে হবে, আর না আমি যেটা পাবো সেটা যৎসামান্য কিছুই না। কিন্তু আমরা প্রমাণ রাখতে চাই যে আমরা সবাই টিকিট কিনতেছি। গাউস ভাই নিজেরও কি কিনে নিতে হচ্ছে? গাউস ভাই অবশ্যই আমরা কমপ্লিমেন্টারি যে টিকিটগুলো পাই মিনিমাম, সেগুলো মিনিমাম। আমার অনেক মানুষ আছে খুব কাছের মানুষ, তাদের তো টিকিট দিতে হবে। আচ্ছা, সেহেতু আমার টিকিট কিনে তাদেরকে দিতে হবে। এবং অনলাইনে আমরা দেখছিলাম যে বলা হচ্ছে যে 20 মিনিট 25 মিনিটের মধ্যে আসলে সব সোল্ড আউট। তার মানে কি কালকে আমরা আশা করতে পারি যে ফুল হাউস দর্শক হবে? অবশ্যই আশা রাখি ফুল হাউস দর্শক হবে। আচ্ছা, টিকিট তো প্রায় ফুল শেষই। আচ্ছা, টিকিট বিক্রি হয়ে গেছে, তার মানে কমপ্লিমেন্টারি কিছু আছে, কিছু এবং স্পন্সরদের কিছু আছে, স্পন্সর কিছু মিনিস্ট্রি, ক্রীড়া মন্ত্রণালয়, এগুলো তো কমপ্লিমেন্টারি দিতে হয়, ওইগুলা দেওয়া হচ্ছে এখন। আমরা আরো কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিতে চাই, আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ফিরে আসবো একটু পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কথা বলছি বাংলাদেশ হংকং ম্যাচের প্রস্তুতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির 2 সদস্য, এই ম্যাচের আয়োজনে যারা সম্পৃক্ত সরাসরি, কম্পিটিশন কমিটি তার চেয়ারম্যান গোলাম গাউস এবং আছেন প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান জাকির হোসেন। আমরা বিরতির আগে আয়োজন নিয়ে কথা বলছিলাম। এই আয়োজন পরিপূর্ণতা পাবে যদি দল ভালো খেলে, মাঠে বাংলাদেশ ভালো পারফরমেন্স করতে পারে। না করতে পারলে আসলে এই হাইপটা আসলে ধরে রাখাটা কঠিন। সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল, এই ম্যাচে আসলে কি আশা করছেন? একজন সাবেক ফুটবলার হিসেবেও বলতে পারেন গাউস ভাই, আসলে যে এই ম্যাচে আপনার প্রত্যাশা কি, বাস্তবতা আসলে কি? প্রত্যাশা বাস্তবতা, আমরা চাই জিততে। বাস্তবতাতেও সেটা সম্ভব আপনি মনে করছেন? অবশ্যই সম্ভব না, অবশ্যই আমি তো মনে করি আমার টিম জিতবে। না, কিন্তু হংকং এর অবস্থান বিবেচনা যদি করি, আমার টিম এখন বেটার। আচ্ছা, আপাতত লাস্ট ডেতে প্র্যাকটিসও দেখলাম যে সবাই খুব চিল মুড আছে, ভালো খেলবে।
আমি আশা রাখি ভালো খেলবে। আপনি আশা করছেন বাংলাদেশ ভালো খেলে ভালো জিতবে। ভালো খেলে ভালো জিতবে, মানুষকে আসলে উপভোগ করার সুযোগ দিবে। জাকির ভাই, আপনার কি মনে হয় যে এত আয়োজন আসলে বৃথা যাবে কিনা যদি ফল না ভালো হয়? না, আমি আশা করি যে আগামী ম্যাচ খুব ভালো একটা কম্পিটিশনই হবে এবং আমাদের ম্যাচ জিতবে আশা করি ইনশাল্লাহ। আমাদের টিমের যে বর্তমান অবস্থা, সামি তো চলে আসছে, তারপর হামজা তো আসছে, হামজা এসেই প্র্যাকটিসে চলে গেছে। এটা একটা স্পিডের হামজা আসাতে আমাদের টিম আরও ফলো আপ হয়েছে। আর আপনারা অনেকে চিন্তা করতেছেন যে র্যাঙ্কিংয়ের ব্যাপারে, যেটা আপনি একটু ইঙ্গিত দিলেন যে আসলে র্যাঙ্কিংটা কোনো ফ্যাক্টর না, র্যাঙ্কিংটা তো তার সংখ্যা। আমাদের মেয়েরা তো র্যাঙ্কিংয়ের উপরে কত উপরে দেখেন রেজাল্ট বেড়ে নিয়ে আসছে, তা আমাদের ছেলেদের টিমও পারবে। তা গত সিঙ্গাপুর ম্যাচে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, আমার মনে হয় যে বর্তমান যে কোচ সেই ত্রুটিগুলো সামলিয়ে আগামী ম্যাচটা আমার মনে হয় যে ভালো করবে এবং আমরা আশা করি জিতবো। আচ্ছা, আপনি আশাবাদী, মানে সবাইকে হামজার কারণে এই জায়গাটা এসছে, হামজার উপর কি বেশি প্রেসার পড়ে যাচ্ছে কিনা, এটা আমার ব্যক্তিগত জানার ইচ্ছা দুজনের কাছে। আপনি গাউস ভাই কি বলবেন সাবেক ফুটবলার হিসেবে? একজনের উপর বেশি প্রেসার পড়ে গেলে কি আসলে খেলাটা ভালো হয় নাকি আসলে খারাপ হয়? আমি মনে করি না একজনের উপরে প্রেশার যাবে। টোটাল টিম গুছায় একজন লিডার প্রয়োজন। আমাদের দলে দরকার ছিল একজন কমপ্লিট একটা লিডার প্রয়োজন। ওই লিডারটা হামজা রোল প্লে করবে। হামজা মাঠে থেকে সবাইকে খুব সুন্দরভাবে খেলায় আগে নিবে, এটাই আমার। আচ্ছা, হামজার আমার মনে হয় যে আপনি যে পোস্টার গাউসবার কাছে করেছেন যে আজকে ইন্টার মিলানের মায়াবীর অবস্থা দেখেন, মেসি বেস, টিম ওয়ার্ক ইজ বেস্ট ওয়ার্ক, টিম ভালো আমাদের, কিন্তু হামজা আসাতে আমাদের টিমটা ধরেন 19 ছিল 22-এ চলে গেছে। এটা পৃথিবীর সব জায়গায় নিয়ম, একজন প্লেয়ারকে দুজন প্লেয়ার একটা টিমকে এমন হাইপে নিয়ে যেতে পারে যে চিন্তা করেন। দেখেন আপনি সারা আমেরিকান ফুটবল আজকে মেসি ছড়িয়ে দিয়েছে, তো আপনি নিজেও জানেন। হ্যাঁ, আমাদের হামজা আসার পরে তাই হয়েছে, সারা বাংলাদেশে একটা ওই হাইপ তুলেছে যে হামজা আসছে, সামিদ আসছে। আমাদের এই সাবকন্টিনেন্টাল একটা হাইপ হয়েছে শুধু হামজার জন্য, নট অনলি বাংলাদেশ। আমি মনে করি এই এই কন্টিনেন্টে হাইপ হামজার জন্য। রাইট। আচ্ছা, আমরা একদমই শেষের দিকে একটু জানতে চাই যে প্রস্তুতি নিয়ে আরও একবার, যে এই অভিজ্ঞতাগুলো আসলে বাংলাদেশে কি বড় কোনো টুর্নামেন্ট আয়োজনের দিকে আপনাদেরকে নিয়ে যাবে কিনা? ইন্ডিভিজুয়াল ম্যাচগুলোতে এশিয়ান কাপ বাছাই কিংবা আমরা ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো দেখি, কিন্তু বড় কোনো আয়োজনের দিকে, মহাদেশীয় বলি বা দক্ষিণ এশিয়ান বলি, সেই জায়গার দিকে কি বাংলাদেশ কখনো ভাবতে পারে কিনা? গাউস ভাই, আপনি কি বলবেন? আমার প্রেসিডেন্ট আমার খুব ডাইনামিক একজন প্রেসিডেন্ট, আমি আশা রাখি উনি পারবেন। উনি একটা সুন্দর একটা কম্পিটিশন বা সুন্দর একটা টুর্নামেন্ট এই ঢাকাতে, বাংলাদেশের মাটিতে করতে পারে। ঢাকার কথা যেহেতু আপনি বললেন, ঢাকার এই জাতীয় স্টেডিয়াম বাদে আসলে অন্য কোনো ভেন্যুতে কি আসলে এইভাবে আয়োজন করা সম্ভব? ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা কি দেখবো কখনো? আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাঠ খুঁজতেছেন বিভিন্ন জেলায়, ঢাকার বাইরে মাঠ খুঁজতেছেন। অলরেডি তো সরকার আপনাদের 6 থেকে 7-8টা মাঠ দিয়েছে। ওইটার কাজ করে দেন ঢাকার বাইরে ছড়ানো যাবে, মানে ওই স্টেডিয়ামগুলোকে আসলে পরিপূর্ণ স্টেডিয়ামের রূপ দিয়ে, মানে সেই জায়গাটায়। জাকির ভাইয়ের কি মনে হয় যে ঢাকায় কি খালি একমাত্র খেলা? মানুষের আগ্রহ তো আসলে অন্য বিভাগীয় শহরগুলো, চিটাগাং আমরা জানি যে মানুষের আগ্রহ, সিলেটের অনেক আগ্রহ আছে ফুটবলের প্রতি। সেই জায়গায় আসলে আপনার ঢাকা তো একটা রাজধানী, সেটা কেন্দ্রিক থাকবেই বড় বড় খেলাগুলো। আমরা চাচ্ছি এবং প্রেসিডেন্ট এবং আমাদের বোর্ডই চাচ্ছে যে আমরা এই বড় বড় খেলাগুলো পরবর্তীতে অন্য কোনো জেলায়, যেমন কক্সবাজার রেডি, আপনার সিলেট রেডি, চিটাগাং রেডি, ময়মনসিংহ করানো যায় সম্ভবত। এখন যে 8টা স্টেডিয়াম আমাদের বরাদ্দ দিয়েছেন, সেই 8টার ভিতরে এই 3টেও আছে। এই সমস্ত অর্গানাইজ করে আগামীতে আমি মনে করি যে এই ধরনের ম্যাচ আমরা ঢাকার বাইরেও দিতে পারবো। আমাদের এই ভারতের ম্যাচই দেওয়ার কথা ছিল সিলেটে, তো যে কোনো দর্শকদের কারণে পর্যাপ্ত দর্শক সংখ্যা, যার জন্য আমরা পিছনে এসে ঢাকায় মাঠে দিতে হচ্ছে। আমাদের কিন্তু টার্গেট ছিল কক্সবাজারে দেওয়ার। এরকম ম্যাচ আমরা আশা করি যে বিভিন্ন জেলায় আমরা আগামীতে দিতে পারবো। ইন্ডিয়া ম্যাচে কি হাইপটা আরও বাড়বে কিনা? বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ সবসময় যে কোনো জায়গায় যে খেলাই হোক এক ধরনের একটা উত্তেজনা থাকে। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ মানেই তো উত্তেজনা, এটা হোক যে কোনো ফ্রেন্ডলি ম্যাচ হোক বা, আর এটা তো কম্পিটিশন এফসির কম্পিটিশনে আমার মনে হয় প্রচণ্ড হাইপ থাকবে। এখন থেকেই তো প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের নেক্সট নভেম্বর 18 তারিখে ম্যাচের জন্য। আচ্ছা, মানে এই প্রস্তুতি বলতে কি, মানে ওই ম্যাচে কি আরো কিছু এক্সট্রা যোগ হবে, মানে এমন কোনো কিছু? না, এই আগামীকালকের যে ম্যাচ, এটা থেকেই আমরা নিয়ে দেন
ইন্ডিয়ান ম্যাচে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, যে কালকের ম্যাচে আপনি দর্শকদেরকে কি বলবেন যে আসলে নিরাপদ এবং স্বস্তিতে তারা খেলা দেখতে পারবে কিনা, এই নিশ্চয়তা আপনারা দিতে পারেন কিনা? কারণ আমরা বিদেশের সবগুলো স্টেডিয়ামে দেখি একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার থাকে পুরো স্টেডিয়াম এলাকাটাতে, কিন্তু বাংলাদেশের কোনো স্টেডিয়ামে আমরা এই ফ্যাসিলিটিস কোনো খেলাতে পাই না, ফুটবল ক্রিকেট কোনো খেলাতে না। সেটার কি আসলে উন্নতি দেখা যাবে কিনা কালকে? আমাদের পর্যাপ্ত গেট নাই, আমরা 4টা গেটে, একটা গেটে 9,000, একটা গেটে 7,000, এতগুলো দর্শক একসাথে কম গেটে। দেখেন বাইরের স্টেডিয়ামগুলো কিন্তু অনেক গেট, একটা স্টেডিয়াম বড় এলাকা জুড়ে যে আর যার টিকিট যে গেটে সুন্দরভাবে তারা স্মুথলি ঢুকে যেতে পারছে, কিন্তু আমাদের এখানে ঢোকার স্কোপ নাই। 4টা গেট ভিআইপিদের জন্য, স্মল 2টা গেট থাকে, সঙ্গে প্লেয়াররা ওখান দিয়ে ঢুকে, ওখান প্লেয়ারদের ঢোকে, আর 2টা গ্যালারিতে প্রায় 9,000 আর প্রায় 15,000 দর্শক 2টা গেটের উপর প্রেসার পড়ে। মানে সেই প্রেসারটা আসলে হ্যান্ডেল করা খুব কঠিন হয়। লাস্ট একটা জিনিস জানার জন্য, গতবার বেশ কিছু দর্শক অভিযোগ করেছিলেন আমাদের যে টিকিট নিয়েও তারা ঢুকতে পারেননি, সেটা সময়ের কারণেই বলি, দীর্ঘসূত্রিতার কারণেই বলি, কিংবা গেট বন্ধ করে দেওয়ার কারণে। এবার কি সেটা হবে না হবে না? কয় ঘন্টা আগে থেকে গেট খোলা হবে? যারা টিকিট নিয়ে ঢুকতে পারে নাই তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দ্রুত খুব আগেই সময় নিয়ে আমরা কয় ঘন্টা আগে গেট খুলবে কালকে? আমরা 3টায় গেট খুলবো আর 7টায় ক্লোজ করে দেব। 3টায় খুলবেন, 7টায় ক্লোজ, 8টা থেকে খেলা শুরু। প্লিজ আপনারা সময় নিয়ে আসেন, আপনার টিকিটটা স্ক্যান করে রিসব্যান্ড পরে গেট দিয়ে ঢুকে পড়েন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় আসলে শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। কালকে বাংলাদেশ দলের খেলা, বাংলাদেশ সাফল্য পাক মাঠে, সেটা যেমন আমরা চাই, ঠিক তেমনি দর্শকরা খুব আনন্দ নিয়ে খেলাটা উপভোগ করুন। মাঠে যারা যাবেন তাদের জন্য সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছে ফুটবল ফেডারেশন, এমন দাবি করেছেন। আমরা আশা করি তাদের খেলার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।